আমার ধারণা আপনারা সবাই জানেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। এটা আসলে এটা নিয়ে আলোচনা করাটা একটু বিব্রতকর, একটু লজ্জাজনকও বটে। কারণ আমি জানি আমার এই অনুষ্ঠানটা, এই আলোচনাগুলো পরিবার নিয়ে সবাই শুনেন, যে কারণে পরিবারের সবার সঙ্গে বসে এটা শোনাটা হয়তো অনেকের জন্য বিব্রতকর মনে হতে পারে। কিন্তু আমি বলবো এই কারণে যে আমি সাধারণত এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু বলবো এই কারণে যে ঘটনার কেন্দ্রে যারা আছেন তারা আমাদের রাষ্ট্রের, দেশ কিভাবে চলবে, আমার আপনার ভাগ্য কিভাবে নির্ধারিত হবে, আমাদের জন্য নতুন কি আইন তৈরি হবে, এই সমস্ত কাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এত গুরু দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের প্রকৃত চেহারাটা কেমন, এটা নিয়ে যদি আলোচনা আমরা না করি, যত কুৎসিত তাদের চেহারা হোক না কেন, আমি মনে করি এটা আমাদের সামনে একবার আসা দরকার। আপনারা বুঝতেই পারছেন সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, ওনাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। ওনার বেশ কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে মোটামুটি ভাইরাল, মোটামুটি না ভালোই ভাইরাল হয়েছে। ফেসবুক খুললেই এগুলি দেখা যায় যে একটা খুবই কম বয়সে একটা নারীকে নিয়ে উনি আপত্তিকর ভঙ্গিতে নানা রকম কাজকর্ম করছেন। যাক, এগুলো নিয়ে আমি ডিটেইলে যাচ্ছি না। তো সবাই আপনারা দেখেছেন, এবং এটা নিয়ে আমিও দেখেছি। আমার কাছে একজন পাঠিয়েছিল আজকের থেকে 2 দিন আগে। তো আমি না প্রথম মনে করেছিলাম এটা হয়তো এআই দিয়ে বানানো অথবা সঠিক নয়, কিন্তু আজকে আমি এটা আলোচনা করলাম যখন দেখলাম ওই ভদ্রলোক নিজেই এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি একটা বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে বলেছেন এই মেয়েটাকে, এই ভদ্র মহিলাকে উনি বিয়ে করেছেন, এবং উনি বিয়ে করেছেন কবে? জুন মাসের, এবছরের জুন মাসের 17 তারিখে। এবং উনি এটাও বলেছেন ওনার যিনি প্রথম স্ত্রী আছেন মাকসুদা ইসলাম, তার অনুমতি নিয়েই উনি এই বিয়েটা করেছেন। দেখুন, প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটা এটা কিন্তু ইসলামী আইন অনুযায়ী জরুরি না, ইসলামী আইন অনুযায়ী জরুরি না, কিন্তু তারপরে উনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করেছেন এই কথা বলেছেন। মানে হলো এটা যে উনি আমাদের দেশের যে আইন আছে সেটাও মানতে চাচ্ছেন। ভালো কথা, কোনো সমস্যা নেই। এবং আমি তারপরে এটাও দেখলাম এক ভদ্রমহিলা নেকাব পরা, খালি এইটুকু চোখটুকু দেখা যায় আর সম্পূর্ণ ঢাকা। উনি নিজেকে মাকসুদা ইসলাম হিসেবে দাবি করলেন যে আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী আরেকটা বিয়ে করেছেন। এটা নিয়ে অনেকে নানা রকম কথাবার্তা বলছেন। যদি এই সমস্ত বিষয় বন্ধ না করা হয় তাহলে উনি আইনগত ব্যবস্থা নেবেন। মানে আমার কাছে এই জায়গাটা ক্লিয়ার না, উনি কেন আইনগত ব্যবস্থা নেবেন? ওনার নাম থেকে বলে নাই, বিয়ে করেছেন কি করেন নাই এ নিয়ে বিতর্ক হয়েছে ওনার স্বামীর সঙ্গে, ওনার যে কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন তার সঙ্গে। তো উনি কেন আইনগত ব্যবস্থা নেবেন আমি বুঝতে পারলাম না। এটা আমার কেন যেন মনে হয় উনি স্বামীর চাপে পড়ে হয়তো এই জন্য কথা বলেছেন, আবার নাও বলতে পারেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাট ওনারা দেখলাম আর কি আমি। তো গাজী নজরুল ইসলাম সাহেব দাবি করেছেন যে এই ভদ্রমহিলাকে উনি বিয়ে করেছেন 17 জুন, এবং তারপর ওনার কিছু ছবি টবি, ঘনিষ্ঠভাবে কিছু ছবি, ওনার যে ড্রাইভার তিনি নাকি এটা ধারণ করেছেন, ভিডিও করেছেন, করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন ওনাকে হেনস্থা করার জন্য। ওনার ড্রাইভারের নাম হলো ওবায়দুর রহমান। এই ওবায়দুর রহমান সাহেব দেখলাম আবার উনি একটা চিঠি লিখেছেন, মানে পাবলিক করেছেন চিঠি। সেটা উনি বলেছেন যে ওনাকে নাকি এই গাজী নজরুল ইসলাম সাহেবের লোকজন যে ওনাকে মেরেছেন, এবং মারার পর ওনার ফ্যামিলিদের বাসায় যেয়ে মেরেছেন, মারধর করেছেন, এবং এই সমস্ত কারণে সরকারের কাছে ওনার নিরাপত্তা চাচ্ছেন। এবং ওবায়দুর রহমান সাহেব আরও বলেছেন যে আমি তো ওনার ড্রাইভার ছিলাম, বিভিন্ন সময় ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছি, উনি একটা খুবই কত খারাপ লোক গাজী নজরুল ইসলাম, এই সংক্রান্ত উনি একটা ডিটেল বর্ণনা দিয়েছেন, এবং কত জায়গায় কয় জায়গায় উনি কোন কোন জায়গায় নারীদের নিয়ে গিয়েছেন তারও একটা বর্ণনা দিয়েছেন। ওই ডিটেলে আমি যাব না, যাওয়ার দরকারও নেই। এখানেও একটা প্রশ্ন যে আপনি তো অনেকদিন ধরে ড্রাইভারই ছিলেন, তা আগে কেন ছাড়লেন না চাকরিটা, এখন শেষে এসে মার খেয়ে ছাড়লেন, মানে ঘটনাটা কি? এগুলো নানা ধরনের কথা কিন্তু আছে। মজার ব্যাপার হলো উনি 17 তারিখে বিয়ে করেছেন। আরেকটা জিনিস আমরা দেখলাম যে এই যে ভদ্রমহিলা মরিয়ম খাতুন, যিনি ওনার দ্বিতীয় স্ত্রী, এই ভদ্রমহিলার জন্ম হলো 2008 সালের 25শে মে।
সেই হিসাবে এই বছরের 25শে মে ওনার 18 বছর পূর্ণ হয়েছে। মে 25 তারিখে 18 পূর্ণ হয়েছে। জুন মাসের 17 তারিখে গাজী নজরুল ইসলাম ওনাকে বিয়ে করেছেন বলে দাবি করেছেন। তার মানে আইনগতভাবে আপনি আটকাতে পারবেন না, 18 পরেই ওনার বিয়ে হয়েছে যদি সত্যি হয়ে থাকে। ইন্টারেস্টিং হলো যে এই 17 জুন উনি বিয়ে করেছেন, তার ঠিক 5 দিন পর 22শে জুন তারিখে গাজী নজরুল ইসলাম সাহেব এই মরিয়ম খাতুনের একটা বায়োডাটা, সেখানে উনি একটা সুপারিশ করেছেন, ওনার সিল, ওনার স্বাক্ষর সহ। সেই সুপারিশে উনি লিখেছেন যে ওনাকে মানে জোর দাবি জানাচ্ছে ওনাকে চাকরিটা দেওয়ার, একটা কাজ দেওয়ার জন্য আর কি, ব্যাপারটা গুরুত্ব সঙ্গে বিবেচনার জন্য উনি সুপারিশ করেছেন। এবং এই যে বায়োডাটাটা আছে, সেই বায়োডাটাতে মরিয়ম খাতুন নিজেকে দাবি করেছেন যে উনি আনম্যারিড, মানে অবিবাহিত। তাহলে বিয়ের 5 দিন পর একটা বায়োডাটা যেখানে ওনাকে অবিবাহিত হিসেবে দাবি করা হয়েছে, সেখানে গাজী নজরুল ইসলাম আবার চাকরির জন্য সুপারিশ করেছেন। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? 5 দিন আগে বিয়ে করছেন না ভাই, 5 দিন পরে উনি তাকে চাকরির জন্য সুপারিশ করতেছেন এবং সেখানে লেখা উনি অবিবাহিত। হিসাবটা কিন্তু মেলে না ঠিক। তারপর আরেকটা কথা, 22 তারিখে যেদিন উনি সুপারিশটা করলেন ততদিন তো তার বউ হয়ে যাবে, স্ত্রী হয়ে যাওয়ার কথা। তো উনি এসএসসি পাস মাত্র, তো এসএসসি পাস, সায়েন্স থেকে এসএসসি পাস, তার জন্য উনি কি চাকরি সুপারিশ করেছেন এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এসএসসি পাস একটা মেয়ে কি চাকরি করতে পারে? আয়ার চাকরি করতে পারে, অফিসের পিওনের চাকরি করতে পারে। এছাড়া কি চাকরি করবে? আপনি এসএসসি পাসকে আর কি চাকরি দিবেন? যত বড় সুপারিশে আসুক না কেন, চাকরি তো দিবেন আপনি, কি চাকরি দিবেন আপনি? তাহলে নিজের স্ত্রীকে এরকম ছোট একটা পদে চাকরির জন্য এমপি সাহেব সুপারিশ করলেন, এই ব্যাখ্যাটা কি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? এটা যেমন প্রশ্ন, তখন আরেকটা আশঙ্কার কথা এখানে আসে বিপরীতে। সেটা হলো যে তাহলে কি ঘটনাটা অন্যভাবে ঘটেছিল, যে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওনাকে ব্যবহার করেছেন উনি? দেখেন, এই ব্যবহার করার কথা যখন উঠলো, আমি আরেকটা ভিডিও পেলাম। সেই ভিডিওতে শুরুতে ওইটা দুটো ভিডিও পেয়েছি একই ঘটনার ধারাবাহিকভাবে। প্রথমে দেখা গেল কি যে একটা লোক দরজা খুলে ভেতরে ঢুকছে, ঢোকার পর দেখছেন ওখানে দাঁড়িয়ে এই গাজী নজরুল ইসলাম সাহেব, উনি এমপি, এবং উনি কিন্তু মুক্তিযোদ্ধা, আবার জামাতের মুক্তিযোদ্ধা এমপি, উনি বীর মুক্তিযোদ্ধা বলতে হবে, সরি, কারণ আমাদের কিন্তু আইন আছে মুক্তিযোদ্ধাদের আপনাকে বীর মুক্তিযোদ্ধা বলতে হবে। তো আমাদের এই বীর মুক্তিযোদ্ধা সাহেব উনি ফোনে কথা বলছেন, একটু দূরে ঘরের আরেকটা কর্নারে একটা মেয়ে দাঁড়িয়ে আছেন, প্রায় একই রকম পোশাক, হলুদ রঙের। তো এখানে যে কয়েকটা লোক ঢুকলো, ঢুকে তারপরে পরের ভিডিওতে দেখলাম যে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নাম কি? মেয়েটা নাম বলতে চাচ্ছে না কিছুক্ষণ। তারপর হঠাৎ করে মেয়েটি বললো যে আমার নাম মাহিয়া, মরিয়ম না কিন্তু মাহিয়া বললেন। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি সেই মেয়েটা। বয়স মনে হলো আরো কম, মানে এই মানে 17-18 বছর বয়স মনে হলো না আমার কাছে। আমার কাছে মনে হলো 14-15-16 বেশি হবে না, যা হতেও পারে, অনেকে ছোট দেখায়, হতেও পারে। তো মেয়েটাকে ওরা বারবার জিজ্ঞাসা করছিল মা তোমার নাম বলো। যারা প্রশ্ন করছিল তারা তাকে মা বাবা এরকম সম্বোধনই করছিল। মেয়েটা বললো তার নাম মাহিয়া, এবং এক পর্যায়ে দেখলাম মেয়েটা অনেকটা কোনো ধরনের জড়তা ছাড়াই বলতেছে আগে ভিডিওটা ডিলিট করেন, আর আপনাদেরকে নাম বললেই কে না বললেই কে, আপনাদের এনে ঝামেলা করবেন, মানে এমনভাবে মেয়েটা কথার উত্তর দিচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এই ধরনের ঘটনার সঙ্গে এই মেয়েটা পরিচিত, নতুন কিছু না। ভিডিওটা আপনারা পাবেন। এরপর একজন ভদ্রলোক, মানে আমাদের বীর মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি মুরব্বী এখানে কতবার এসেছেন এই বাসায়? তুমি বলো, তুমি 2 হাত তুলে বলেন যে না আমি একবারই আসছি, এর আগে আসি নাই। এবং বলছে এই রুমে আপনি কিভাবে ভাড়া করলেন? ওইকে আমার ড্রাইভার ভাড়া করে দিয়েছে। তারপর ওরা জিজ্ঞাসা করলেন যে আপনি জামাতের লোকে এই কাজ করলেন, এটা আপনার খারাপ লাগে না? তো উনি কি বলবেন জানি না, চুপচাপ থাকলেন, বললেন এটা প্রচার। যাও, অনেক কিছু আলাপ টালাপ হলো, অত আলোচনা যাচ্ছি না আমি। তাহলে আমার প্রশ্ন হলো, এইটাই কি সেই মেয়েটা, ওনার স্ত্রী? অথবা যদি স্ত্রী না হয় তখন তো এমপি সাহেব বলতে পারতেন যে উনি আমার স্ত্রী। তার মানে তখনও তার স্ত্রী হয়নি। এটা কি আগের ভিডিও
নাকি ওই ভিডিওটার অন্য একটা পার্ট, অন্য পার্ট, এটা অন্য অন্য ঘর, অন্য বিছানা? তাহলে উনি কে আসলে? যদি ওনার বর্তমান এই যে মরিয়মই হয়ে থাকে, তো উনি তো নিজের নাম বলেন মাহিয়া, মরিয়ম তো বলেননি। বলে এই ঘটনাটা কি? তার মানে উনি কি এই ধরনের কাজ প্রায়ই করেন? উনি কি এই ধরনের কাজ করতে অভ্যস্ত? দেখুন, নারী পুরুষের সম্পর্ক কার সঙ্গে কি সম্পর্ক থাকবে তার তার ব্যাপার। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমরা জানি না, মাথাও ঘামাই না, কিন্তু এটা নিয়ে আমরা ঘামাচ্ছি কেন? মাথায় ঘামাচ্ছি এই কারণে, উনি একজন জনপ্রতিনিধি। উনি কিন্তু সাতক্ষীরা 4 নির্বাচনী এলাকার জনগণকে প্রতিনিধিত্ব করেন। উনি একজন আইন প্রণেতা। আমার দেশ কিভাবে চলবে না চলবে এই সমস্ত যে আইনগুলি হয়, সেই আইনের প্রণয়নের ক্ষেত্রে উনি ভূমিকা রাখেন। উনি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত একজন ব্যক্তি। এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি এই ধরনের আচরণ হয়, তাহলে জাতি হিসাবে, এদেশের জনগণ হিসাবে আমরা কি ভাববো? দেখুন, যখন আপনি পাবলিক ফিগার হয়ে যাবেন না, তখন আপনাকে সতর্ক হতে হবে। কারণ মানুষ তো পাবলিক ফিগারকে অনুসরণ করে। আপনি সাতক্ষীরা 4 মানুষের কথা ভাবেন, তাদের কাছে তো অনুকরণীয় ব্যক্তি এই লোকটা। তারা তো এমপি সাহেবকে অনুসরণ করতে চায়। এমপি সাহেবের কাছে তারা কি শিখছে? তারা এমপি সাহেবের আচরণে, চরিত্রের কি নমুনা দেখতেছে। সাতক্ষীরা 4 মানুষজন এখন তাদেরকে মাথায় হেড করে দিলেন এই একটা ভদ্রলোক। লোকে তো বলবে যে আপনারা এরকম কেউ লুচ্চাকে ভোট দিয়েছেন। কি জবাব দেবে তারা? এত লোককে আপনি অপমান করলেন, কেন করলেন? এবং আপনার এই আচরণ দেখে দেখুন, উনি একটা কাবিননামা দাখিল করেছেন, দেখাচ্ছেন যে কাবিননামা। আমার সন্দেহ আছে এই কাবিননামাটা নিয়ে। আমি অনুরোধ করব যে এই কাবিননামাটা যে কাজী সাহেব সিগনেচার করেছেন এবং কোথাকার কাজী সাহেব, তাদের নিয়ে আপনি চেক করে দেখেন। আমার কেউ যেন সন্দেহ হচ্ছে এই কাবিননামাটা তড়িঘড়ি করে এই এই ভিডিওটা ছাড়ার পর বানানো হয়েছে। অনেক কাজী সাহেব এগুলো করেন, কিন্তু পুরোনো ডেটে দিয়ে করেন এগুলো। এটা ইমিডিয়েট চেক করা উচিত, এটা ফরেন্সিক করা উচিত আমি মনে করি। আসেন এবার একটু রাজনীতি নিয়ে কথা বলি। যখন প্রথমবার ভিডিওটা দেখলাম তড়িঘড়ি করে শিবিরের কিছু লোকজন বললো যে এই ভিডিওটা এআই দিয়ে বানানো, তারা অস্বীকার করলো। এবং আমি একটা ফটোকার্ডও দেখলাম যে সাদিক কায়েম বলছে এটা এআই দিয়ে বানানো। তো আমার কথা হলো কি যে ভাই, যেরকম চট করে একজনকে ব্লেম করা ঠিক না, ওরকম চট করে একজনকে অভিযোগ আছে সেটাকে বাতিল করে দেওয়া ঠিক না। তদন্ত করেন, অনুসন্ধান করেন, জিজ্ঞাসা করেন। শিবিরের লোকজন তো নজরুল সাহেবের সাথে যোগাযোগ করতে পারতেন, কোনো চুপ করে থাকতেন কেন বলেন? আমার ভালো লেগেছে জামাতের রিয়াকশনটা। জামাতের হয়ে জামাতের দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উনি একটা বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন যে এই যে ঘটনাটা ঘটেছে এই বিষয়ে জামাতে ইসলাম নজর রাখছে। তারা এটা নিয়ে এরই মধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর যে সমস্ত কথাবার্তা আছে সেগুলো তারা খতিয়ে দেখছে এবং খোঁজ খবর নিচ্ছে এবং প্রকৃত ঘটনার তথ্যপত্র সংগ্রহ করার পর জামাতে ইসলামী তাদের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমি জামাতকে ধন্যবাদ দেব এই কারণে যে আপনারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, পুরো ঝুড়ির মধ্যে একটা যদি পচা ডিম থাকে না, তাহলে পুরো ডিমগুলি কিন্তু আলটিমেটলি মানুষ সন্দেহের চোখে দেখে। জামাত ইসলামের কথা বলে, জামাত ইসলামী জীবন ব্যবস্থার কথা বলে। গাজী নজরুল ইসলাম সাহেব যা করেছেন এটাকে আমি আর যাই বলি না, ওনার যে সন্দেহজনক আচরণ, এগুলো মানুষের মধ্যে কিন্তু জামাত সম্পর্কে ভালো ধারণা দিচ্ছে না। বিপরীত দিকে জামাত যখন ইসলামের কথা বলে তখন মানুষ মনে করে এটাই বুঝি ইসলাম। ইসলাম কিরকম? ইসলাম এরকম না। দেখুন, ইসলামে দ্বিতীয় বিবাহ করা যায়, কোনো সন্দেহ নেই। ওনার বয়স, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু ওনার বয়স ধরে নেন আপনি 70-এর বেশি। উনি 18 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন, এতে কোনো আপত্তি নাই। কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে কোনো আপত্তি নাই, সামাজিক দৃষ্টিতে কোনো আপত্তি নাই, বিজ্ঞানের দৃষ্টিতে কোনো আপত্তি নেই। হতে পারে, এটা আমার কোনো আপত্তি নাই। সারা দুনিয়াতে এরকম বয়সের ব্যবধান থাকতে পারে, এটা 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 নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হলো আমাদের সমাজে এটা কি মেসেজ দেয়? আমাদের সমাজের যে মেসেজটা, এই মেসেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে একটা সামাজিক লোক, আপনি যে একজন জনপ্রতিনিধি,
আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এটা জামাতকে রাখতে হবে। আপনাদের মনে পড়ে অনেক বছর আগে মৌলানা ভাসানী একবার জামাত নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহ বানাইছেন ইসলাম, শয়তান বানাইছে জামাতে ইসলাম। এটা মৌলানা ভাসানীর একটা বক্তব্য ছিল। আমি জামাতে ইসলামের নেতাদেরকে অনুরোধ করব যে ভাই, এই মৌলানা ভাসানীর যে উক্তিটা, এটাকে যদি আমাদের দেশের সাধারণ মানুষ সত্য হিসেবে বিবেচনা করতে থাকে, তাহলে আপনাদের রাজনীতির কি দুরবস্থাটা হবে। আমি জানি না জামাত কি করবে, তবে আমার মনে হয় ওনার ব্যাপারে কঠোরতর ব্যবস্থা নেওয়া উচিত এবং তারপর যেটা হবে সেটা হবে। এটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলতেও চাই না, এটা ওনাদের ব্যাপার, ওনারা বুঝবেন যে ওনারা কোথায় কি করবেন না করবেন। প্রিয় দর্শক, অনেকগুলো জিনিসই আমরা দেখছি, অনেকে ফান করছেন, অনেক কিছু করছেন, সেগুলো করা খুব জরুরি না, কিন্তু আমি মনে করি এটাকে সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে।